জেলা বাক এবং 495টি উপজেলার ভিতরে 464টি উপজেলা আজ ভূমিহীন এবং গৃহহীন কেউ নাই, অর্থাৎ মাত্র 31টি উপজেলায় এখন ভূমিহীন কিংবা গৃহহীন রয়েছে। প্রফেসর জাকির হোসেন যেখানে শেষ করলেন সেখানে যদি আপনি যুক্ত করেন। অজাদাসগুপ্ত। সবাইকে সামনে ঈদ, আগাম শুভেচ্ছা। নির্বিঘ্ন যাত্রা হোক। ঈদে কোটি মানুষ স্থানান্তর হয় এই দেশে। এই যে শেকড় যেখানে আর কি, আমার মনে আছে যে 96 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে কতগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছিলেন। 98 বন্যার পরে হয়েছিল বিজিএফ, কিন্তু তার আগেই প্রথম বাজেটেই কিন্তু বেশ কিছু ভাতা চালু করেছিলেন। আমার মনে আছে দুজন খ্যাতিমান অর্থনীতিবিদ, তাদের দুজনেই পরে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তারা আমার সঙ্গে আলাপ করছিলেন যে এই ধরনের কোট আনকোট ভিক্ষা শব্দটি ব্যবহার করেছিলেন। এটা না করে কাজের সুযোগ, কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দেওয়া উচিত। তো যেটা আমাদের জাকির সাহেব বললেন যে বাংলাদেশ তো এখনো কাগজে কলমে উন্নয়নশীল দেশ হয়নি বা মধ্যমানের দেশ হয়নি, স্বল্পোন্নত দেশ। সেরকম একটা দেশ 96-তে তো আরো আমরা অর্থনীতিতে পিছিয়ে ছিলাম। সেই দেশ কিন্তু যখন এই কর্মসূচিগুলো নিয়েছিল তখন মনে আছে যে প্রধানমন্ত্রীও বলেছিলেন যে ব্যাংকে তো ধনবানরা কত টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, অন্যান্য ভাবেও ব্যবসায়ীরা নানাভাবে নিজের উপার্জনের জায়গাটা দেখছে, কিন্তু রাষ্ট্রের বাজেট থেকে দরিদ্রদের কিছু সুবিধা দিলে অসুবিধা কোথায়? কর্মসংস্থান তো একদিনে সবার হবে না, কিন্তু যতদিন সেরকম একটা পরিস্থিতিতে না যায় বাংলাদেশ, এই ধরনের কর্মসূচিগুলো চালু রাখতে হবে। এবং আপনি দেখবেন যে খুব কম দেশ পাওয়া যাবে, আমরা তো ঘনবসতিপূর্ণ অনেক লোক, তারপরেও এই যে কোটিখানেক লোককে আপনার এই টিসিবি কার্ডের আওতায় আনা কিংবা অন্যান্য যেসব সামাজিক নিরাপত্তা প্রতিবন্ধী বলেন বা বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, স্বামী পরিত্যাগ করেছেন এমন নারীর কথা বলেন, সেই জায়গাগুলি কিন্তু নজর আছে। এটা হতে পারে যে মূল্যস্ফীতির কারণে সবাই যা সুবিধা তার পূর্ণ সুফল ভোগ করতে পারে না, কিন্তু অন্য দিকটাও আছে। এই লোকগুলোই কিন্তু আবার আপনার এই এক টিসিবির কার্ডে এই যে ভূমিহীন বা যারা এই বাড়ি পাচ্ছে, এটা মডেলগুলো হয়তো আরো উন্নত হবে আমাদের অর্থনীতি যত শক্ত হবে, বা প্রত্যেকেই, আমরা তো চাইবো যে আস্তে আস্তে প্রত্যেকে নিজের ব্যবস্থা নিজে করে নিবে, রাষ্ট্র প্রয়োজনে সহায়তা দিবে। কিন্তু এরকম একটা দেশে যে জলবায়ুর প্রসঙ্গটাও আসলো, সামনে তো আরো বিপদের একেবারেই লাল সংকেত দেখানো হচ্ছে। করোনার সময় যেমন লাল ফ্ল্যাগ তোলা হতো জলবায়ুর কারণে ক্ষতি, সেটা গরমের সময় তীব্র গরম, এখন যেমন আমরা অনুভব করছি ফসলের প্রভাব, বারবার ঝড় জলোচ্ছ্বাস, এগুলো মোকাবেলা করতে হচ্ছে কিন্তু বাংলাদেশকে। এই ধরনের কর্মসূচিগুলো আরো আসবে এবং সেটা বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের যাদের 75 বছর পূর্ণ হচ্ছে, তাদের কিন্তু একটা বড় চিন্তার জায়গা বরাবর ছিল, এই পুরো সময়টা জুড়ে ছিল, যত বেশি সংখ্যক মানুষকে রাষ্ট্রের যে জনকল্যাণমুখী নীতি তার আওতায় নিয়ে আসা। সেই যে এই আশ্রয়ন কর্মসূচি বলেন বা বীরনিবাস মুক্তিযোদ্ধাদের জন্য বলেন, আমি শুধু একটা বলবো যে দেন কারো যদি 2 লাখ টাকা বরাদ্দ হয়, সেই 2 লাখ টাকা আরো সরাসরি কিভাবে যিনি এটা প্রাপক তার জন্য ব্যবহার করা যায়, কোন টেন্ডার প্রক্রিয়ার পরিবর্তে যদি
কেউ 2 লাখ টাকার পরিবর্তে 3 লাখ টাকা দিয়ে ঘর তুলতে চায়, নিজে অন্যভাবে জোগাড় করে, সেই সুযোগগুলো নিশ্চয়ই চিন্তা ভাবনা হতে পারে। কিন্তু যে উদ্যোগ একটি উন্নয়নশীল দেশের সিঁড়িতে উঠে পড়া একটা দেশ, কেবলই উঠে পড়া, সেই দেশ নিয়েছে বাংলাদেশ। বিশ্বে অনেক দেশ হয়তো আমাদের অর্থনৈতিক উন্নয়নকে নানাভাবে মডেল হিসেবে বলে, নিজের অর্থে 30-32 হাজার কোটি টাকার পদ্মা সেতু, রেল সহ সেই উদাহরণ দেয়। কিন্তু এই যে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য, বস্তিবাসীর জন্য, নদী ভাঙনে, সমুদ্রের ভাঙনে ভূমিহারা মানুষদের জন্য যা করছে বাংলাদেশ, বিশ্বের অনেক দেশ আমরা যদি ঠিকভাবে তুলে ধরতে পারি এই সব জনকল্যাণমুখী কর্মসূচি, যেটা বঙ্গবন্ধু তো এমনি এমনি বলেননি, এই দেশের মানুষকে চিনতেন, প্রতিটা পরিবার মনে হচ্ছে তার নিজের। তিনি যে বলতেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, সেই আয়োজন কিন্তু বাংলাদেশ অনেকটা নীরবে নিভৃতে। আমরা কালো টাকা নিয়ে আলোচনা করি, আমরা ব্যাংকের ডিফল্ট, ঋণ খেলাপি নিয়ে আলোচনা করি, কিন্তু পাশাপাশি যে এই যে একটা জনকল্যাণের ধারা চলছে, যার আওতায় অনেক অনেক গরিব মানুষ আসছে, হয়তো মধ্যবিত্ত আসছে না, হয়তো উচ্চবিত্ত আসছে না, সেই কারণে সম্ভবত আলোচনা কম। কিন্তু আমার মনে হয় যে এইটা বিশ্ববাসীর কাছেও তুলে ধরার মতো কতগুলো কাজ বাংলাদেশ বছরের পর বছর ধরে করে চলছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসব। আপনি একটুকে শুনলেন একটি টেলিভিশনের সংবাদ বিবরণীতে, মহাসড়কে নেই তেমন যানজট। গত ঈদেও আপনার সাথে এই অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছিলাম। জাতীয় মহাসড়কের এখনকার পরিস্থিতি কি, আপনি যদি দর্শকদের একটু বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ যাত্রা শুরু হয়েছে, আজকে সর্বশেষ কর্মদিবস ছিল। আজকে বেশ চাপ আছে রাস্তায়, মহাসড়কে, বিশেষ করে ঢাকার যে প্রবেশদ্বারগুলো সেগুলোতে কিন্তু বেশ চাপ ছিল আজকে। এবং কিন্তু যেটি আপনাদের খবরে এসেছে সেটার একমাত্র কারণ হলো যে এই মহাসড়কগুলো আগের যে দৃশ্য ছিল, এই এখন থেকে 5-10 বছর আগেও ছিল বা 10-15 বছর আগেও ছিল, যে ঈদ যাত্রা নিয়ে একটা শঙ্কার মধ্যে থাকতে হতো জাতিকে, যে আমাকে রাস্তায় ঈদ করতে হবে কিনা। কিন্তু সেইটার অবস্থাটা নেই, সেটা থেকে ঘুরে দাঁড়িয়েছে সম্পূর্ণ। তার অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের সড়কের ব্যাপক উন্নয়ন ঘটেছে, সড়কগুলো প্রশস্ত হয়েছে, নতুন নতুন সড়ক হয়েছে, 4 লেন হয়েছে, 6 লেন হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, ডেডিকেটেড সার্ভিস লেন হয়েছে। যেটার সুফল কিন্তু এই যে আজকে যে সাধারণ চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু মহাসড়কে তেমন অনুভূত হচ্ছে না, সবগুলো টেলিভিশন সেটা বলছে। আরেকটা হলো যে এই আমাদের ঈদ যাত্রা, এই যে জাতীয় জীবনের 2টা ঈদ, এই যে উদযাপন, এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং এখানে মানুষের আবেগ জড়িত। এবং আমরা ঐতিহ্যগতভাবে বাঙালিরা যে 1000 বছর ধরে এই যে যেখানেই থাকি না কেন, ঈদের সময় স্বজনের কাছে যেতে হবে, নারীর টানে আত্মীয় স্বজনের কাছে যেতে হবে, সেখানে একসাথে যে ঈদ করতে হবে, এই যে একটা ভালোবাসা, আবেগের জায়গা, এটা কিন্তু সে কারণেই কিন্তু দেখা যায় যে আমাদের শহরগুলো থেকে, বিশেষ করে ঢাকা শহর থেকে লাখ লাখ মানুষ, লাখ লাখ না, আসলে কোটি মানুষ একযোগে 2-3 দিনের ব্যবধানে কিন্তু তারা বেরিয়ে পড়ে স্বজনের সাথে ঈদ করার জন্য নারীর টানে। এবং এই যে জায়গাটাকে সরকার কিন্তু গুরুত্ব দিয়ে থাকেন, মারাত্মকভাবে গুরুত্ব দিয়ে থাকেন, যে এখানে জনকল্যাণ এবং জনস্বার্থ নির্ণীত রয়েছে। সেই জায়গাটাতে আমাদের সমন্বয় সাধনের জন্য সার্বিকভাবে যে সমস্ত সংস্থাগুলো এর সাথে যুক্ত আছে তাদের সহজ জায়গা থেকে সে দায়িত্ব, এবং সর্বোপরি এর নিরাপত্তা, শৃঙ্খলা, ট্রাফিক ম্যানেজমেন্ট, যেটা বাংলাদেশ পুলিশের উপর বর্তায়। এবং বাংলাদেশ পুলিশের একটা স্পেশালাইজড ইউনিট হিসেবে হাই পুলিশ মূল মহাসড়কগুলোতে গত দেখভাল 26শে করে মে থাকে। মালিক ও শ্রমিকদের সঙ্গে আপনার বৈঠক করেছেন, সংবাদপত্রের এই জি, তথ্যটা এসেছে। এইটার জন্য অন্তত 5-7টা সমন্বয় সভা হয় আমাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটা বড় সভা হয় অংশীজন সবাইকে নিয়ে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সভাপতিত্বে একটা সভা হয়, আমাদের আইজিপি মহোদয় সভা করেন, আমি হাইওয়ে পুলিশের তরফে সভা করি, এবং সর্বশেষ মুখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু সবাইকে নিয়ে অংশীজনের সভা হয়েছে। তার মানে সরকার এই রকম একটি মেগা ইভেন্ট, যেখানে লাখো লাখো কোটি কোটি মানুষ
তার স্বজনদের সাথে ঈদ করতে যায়, যে ঈদ যাত্রা, সেইটাকে সুগম করার জন্য, শান্তিময় করার জন্য, বিশেষ করে স্বস্তিদায়ক করার জন্য, নিরাপদ করার জন্য এবং আনন্দদায়ক করার জন্য যত ধরনের প্রচেষ্টা এবং সমন্বয়ের দরকার, সেটার উপর কিন্তু সরকার সবসময় গুরুত্ব দিচ্ছে। সড়ক উন্নয়নের ক্ষেত্রে সেই সুবিধাটা আমরা পাচ্ছি। আর পাশাপাশি আমাদের সার্বিক সমন্বয়ে এবং আমরা যে সংস্থাগুলো কাজ করি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, আমাদেরও কিন্তু এক ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এবং তারও অন্যতম কারণ হলো যে আমরা কিন্তু এই যে ডিজিটাল বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশের কথা আমরা পথে আছি, সেইখানে কিন্তু বাংলাদেশ পুলিশও পিছিয়ে নেই। নানান প্রযুক্তি কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু সম্পূর্ণটাই আমাদের সিসি ক্যামেরার আওতায় এসেছে। আমরা বাংলাদেশ তো আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ড্রোনও ব্যবহার করেছেন। জি, আমরা সেটা অবশ্যই ব্যবহার করছি, এবছরও আমরা ব্যবহার করছি। যে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বিশেষ করে আপনার এই যানজট নিরসনে কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহার বেশ ফলদায়ক হচ্ছে, এটা আমরা দেখেছি। গতবারও ব্যবহার করেছি, এবারও আমরা ব্যবহার করছি। এর সাথে যুক্ত করেছি আমরা স্পিকার যুক্ত ড্রোন, যেটা টকিং ড্রোন বলা চলে, সেগুলো দিয়ে আমরা কিন্তু কথা বলে আমরা ট্রাফিক নির্দেশনা দিতে পারছি। ভিড়ের মধ্যে, নয়েজের মধ্যে যারা যাত্রী সাধারণ আছে, বিশেষ করে চালক যারা আছে, তাদেরকে দিতে পারছি। আবার আমাদের যারা সদস্য যারা ডিউটি করছে, তাদেরকেও কিন্তু আমরা বলতে পারছি কোথায় কনসেন্ট্রেট করতে হবে, কোন দিকে যেতে হবে, এই কাজগুলো করতে পারছি। এছাড়াও আমরা এই যে বডি অন ক্যামেরা আমাদের পুলিশ সদস্যরা ব্যবহার করছে এখন, বিশেষ করে হাই পুলিশের সকল ডিউটি বডি অন ক্যামেরার আওতায়। এটাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। সিসি ক্যামেরাগুলোতে দেখে আমরা তার সুফল পাচ্ছি। সার্বিকভাবে যে আমাদের যে এই প্রযুক্তির সাথে যে আমাদের চলা, সেটা কিন্তু আমাদের এই ঈদের সময় যে আমাদের ব্যবস্থাপনাগুলো থাকে, নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, যানজট নিরসনের যে কাজগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের দক্ষতা এবং আমাদের সেবার মানকে বৃদ্ধি করছে। যার ফলে কিন্তু দেখেন আজকে যে চাপটা তৈরি হয়েছে, আজকে কিন্তু দুপুরের পরে থেকে ভালো চাপ। কারণ হলো যে আপনার সর্বশেষ কর্মদিবস ছিল, কিন্তু সেই চাপটা কিন্তু ওইভাবে অনুভূত হচ্ছে না। এখনো স্বস্তিদায়ক নিরাপদে সবাই যাচ্ছেন। তবে আগামী 2 দিন কিন্তু চাপটা আরো বাড়বে। আগামীকালকে শুক্রবার চাপ বাড়বে অনেক বেশি ঈদযাত্রীদের, এবং পরের দিন বিশেষ করে শনিবারে আমাদের এই শিল্পঘন অঞ্চল থেকে, বিশেষ করে গাজীপুর এবং ঢাকার ওই অঞ্চলগুলোতে কিন্তু একযোগে আমাদের শ্রমিক ভাইদের আবার ছুটি হয়। তার বেশিরভাগই আমরা বলি যে ধাপে ধাপে ছুটি দেন, কিন্তু মূল ছুটিতে দেখা যায় যে 10% বা 20% হয়তো আগের দিনগুলোতে হয়, কিন্তু বেশিরভাগই 70-80% ছুটি আমরা এবারে যতটা খবর পেয়েছি শনিবারে হবে। তো তখন কিন্তু উত্তরবঙ্গগামী যে ঢাকা থেকে বেরিয়ে বা গাজীপুর থেকে বেরিয়ে আপনার বাইপাইল, চন্দ্রা, এই অঞ্চলটাতে কিন্তু তখন একটু চাপ থাকে, এবং সেটা আমরা সামলার জন্য সর্বপ্রকারের প্রচেষ্টা নিয়েছি এবং আমাদের প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি। আর পাশাপাশি একটা সড়ক শৃঙ্খলা, সড়ক নিরাপত্তার জন্য যেমন আমরা যারা ঈদের দিন পর্যন্ত কিন্তু ছুটি যায় না, কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা, হাই পুলিশের তো নয়, ঈদের দিন পর্যন্ত আমরা রাস্তায় থাকি, পাশে থাকি এই এই ঈদ যাত্রাকে সুগম করার জন্য, নিরাপদ করার জন্য। কিন্তু পাশাপাশি কিন্তু আরও যারা অংশীজন রয়েছেন, বিশেষ করে সড়ক পরিবহনে যারা যুক্ত রয়েছেন, মালিক শ্রমিক রয়েছেন, চালকরা রয়েছেন, তাদের কিন্তু একটা সচেতন দায়িত্বশীল ভূমিকাও কিন্তু প্রয়োজন হয়, এবং সেটা আমরা দেখছি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা সবসময় আহ্বান জানাই, এবছরও আমরা বারবার বলছি যে অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় কেউ সামিল হবেন না। বিশেষ করে আপনার খোলা ট্রাকগুলো, পিক আপগুলো, এগুলোতে যখন যায় অথবা বাসের ছাদে যায়, তখন এই ধরনের যানবাহনে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়, জীবনহানি বেড়ে যায়। সে তখন কিন্তু এই যে ঈদ যাত্রা, যে আনন্দ নিয়ে আমরা যেতে চাচ্ছি, ঈদ মানেই তো আনন্দ, তাহলে সেই আনন্দ নিয়ে আমরা ফিরে আসতে চাই, আবার কর্মস্থলে ফিরে আসতে চাই। তার জন্য কিন্তু আমাদেরকে মূল্য দিতে হবে এবং করতে হবে যে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। আর স্বজন কিন্তু চেয়ে আছে, আমি কি উদ্দেশ্যে যাচ্ছি ঈদে, এই কথাটা বারবার বলছি আমাদের ভিতরে সংবেদনশীলতা আসার জন্য, যে আমাদের স্বজনের টানে আমি যাচ্ছি, নারীর টানে যাচ্ছি, তারা চেয়ে আছে আমার উপস্থিতি, আমি জীবন্ত মানুষ যেন উপস্থিত হই, তারা তো আমার অনুপস্থিতি চাচ্ছে না। সুতরাং সেইটা নিশ্চিত করার জন্য তার কাছে যেন আমি সশরীরে যেতে পারি, স্বস্তির সাথে সুস্থভাবে যেতে পারি, আবার সুস্থভাবে ফিরে আসতে পারি, এটাকে গুরুত্ব দিয়ে আমাকে সেইভাবে সাবধানতা অবলম্বন করে কিন্তু আমরা যাত্রা করতে। সেক্ষেত্রে আমি খোলা ট্রাক বা এরকম অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় মোটেই সামিল হতে পারি না। একটু সময় যদি বেশি লাগে, সেটা ধৈর্যের সাথে দেখতে হবে। আর একটা সড়ক দুর্ঘটনার, এই বিষয়ে আমি পরে আপনার কাছে ফিরে আসবো। অধ্যাপক জাকির হোসেন, এতক্ষণ মোহাম্মদ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজিপি বাংলাদেশ হাইওয়ে পুলিশের, তিনি যে কথাগুলো বললেন, আপনার অভিজ্ঞতায় কি বলে, কতটা পরিবর্তন হয়েছে, কতটা আমরা এগিয়ে গেছি?
দেখুন, কোনো সন্দেহ নাই যে তিনি যেটি বলছিলেন যে আমাদের সড়ক পরিবহন ব্যবস্থা, বিশেষ করে সড়কগুলো অনেক প্রশস্ত হয়েছে, আপনার এখানে ফ্লাইওভার হয়েছে, বিভিন্ন রকমের কিন্তু একটি জায়গায় আমি কিছুদিন আগে চট্টগ্রাম থেকে আসলাম নিজের নিয়ে, কিন্তু আমাদের আচরণগত পরিবর্তনটা হয় নাই। যেমন আপনাকে বলি, এই যে 2 ফিট সামনে আপনার ওভারব্রিজ আছে যে রাস্তা পারাপারের জন্য, কিন্তু সেখানে যাচ্ছে না, দৌড়ে রাস্তা পার হচ্ছে এই ঝুঁকি নিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ভিতরে। এখন এটি যে একটি ভয়ানক ব্যবস্থা, পৃথিবীর বহু জায়গার ভিতরে দেখার হয়েছে, আমার সুযোগ হয়েছে। আপনি দেখবেন যে রাস্তা ডিভাইডার দেওয়া যথেষ্ট, কিন্তু বাংলাদেশের ভিতরে রাস্তা ডিভাইডার যথেষ্ট নয়, তার উপরে আবার কাঁটাতারে বেড়া দিতে হবে, না হলে আপনার রাস্তা যতই কিছু বলেন না কেন রাস্তা দৌড়ে পার হবে। কোনো কোনো জায়গায় কাঁটাতার না, অনেক টাকা খরচ করে লম্বা উঁচু আপনার লোহার আপনার তৈরি করতে হয়, স্থাপনা তৈরি করতে হয়, যাতে এই পার থেকে ওপারে না যেতে পারে, কারণ অনেক সময় কাঁটাতার টেনে ধরে একজন আরেকজনকে পার করে দিচ্ছে, এরকম অবস্থা। আমি এমনও দেখেছি চলন্ত সিঁড়ি আছে, সেই চলন্ত সিঁড়িটা ব্যবহার না করে দৌড়ে পার হওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের একটা আচরণগত বিষয় আছে, এবং অনেক দুর্ঘটনা সেই কারণে ঘটে। থেকে আমি অনেক সময় দেখি যে আমার ড্রাইভারকে বারবার বলি যে এরকম দেখলে দৌড়াবে, কাজে তুমি রাস্তা আস্তে চালাও, ওই লোক দেখলেই। কারণ যতই শীতে হোক না কেন, এই সংস্কৃতিটা আমাদের ভিতরে এখনো ডেভেলপ করে নাই। আমি কয়েকদিনে একটা কলাম লিখছিলাম যে আপনার বাঙালির কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর আর কারোর সাথে মিলে না। যেমন আমি সেখানে লিখেছি যে ঢাকা শহর বিভিন্ন জায়গায় ওখানে লিখতে হয় ওয়ালের ভিতরে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। আমি বাজি ধরে বলতে পারি বিশ্বের কোনো জায়গায় এটা নাই। এবং এটা আপনার বিবিসির ভিতরে একটা নিউজও করলো এরকম, যে এখানে হাঁটা চলা করা যায় না, নাক ধরে চলতে হয়। ঠিক আছে, এরকম কতগুলো বৈশিষ্ট্য আছে। তার ভিতরে একটা হচ্ছে এরকম যে রাস্তাঘাটকে যতই সম্প্রসারণ করা হচ্ছে, এক শ্রেণীর মানুষ রাস্তার উপরে জিনিসপত্র রাখছে, রাস্তায় যে আপনার যেভাবে আপনার পার্কিং করার কথা ছিল সেই পার্কিংটা করছে না। একদম হাইওয়ের ভিতরে আপনি দেখবেন যে যেখানে পার্কিং করার কথা সেখানে পার্কিং করছে না। আর শহরের ভিতরে যে রাস্তা প্রশস্ত হয়েছে সেখানে মনে করেন বাণিজ্য কেন্দ্রের মতো যার যার দোকানের সামনে সেখানে ব্যবহার করছে। ফলে রাস্তা প্রশস্ত হচ্ছে, মন কি প্রশস্ত হচ্ছে? মনটা প্রশস্ত হয় নাই। আচ্ছা, অজয় দাশগুপ্তর অভিজ্ঞতা কি বলে? তিনি তো মাসের মধ্যে এখন বেশ কয়েকবার তার গয়লায় চলে যান। আমি তো গত এই ঈদ সহ সম্ভবত 5টা ঈদ হবে, এইটার যে জিনিসটা কম আলোচিত কিন্তু বেশি আলোচিত হওয়া উচিত সেটা হচ্ছে পদ্মা সেতু ম্যাজিক। আপনি দেখেন এখন প্রকৃতই কিন্তু ঈদের এই এই পুলিশ বিভাগের, হাইওয়ে বিভাগের পদস্থ কর্মকর্তা রয়েছেন, মানে টেনশনটা, মানে পদ্মা সেতু চালুর পরে ঈদের টেনশনটা মানে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। মানে এই যে ঘাটে, আপনাকে মনে পড়ে আমরা বেশ কয়েক বছর আগে ঈদের দিন ফেরির ওপরে মানুষ আটকে থাকতে দেখা গেছিল। সেই মানে এই পদ্মা সেতু ম্যাজিক হলো একটা। আর একটা দেখেন, এই কোরবানির ঈদের সঙ্গে কিন্তু এই কোটিখানেক পশু কেনা বেচা, হাট ব্যবস্থাপনা, আপনার তারপরে পশু কোরবানির পরে বর্জ্য, রাজধানী ঢাকা এবং আরো বেশ কিছু বড় বড় শহরে 2023 সালে সারা দেশে ঈদ উল আজহায় মোট 1,41,812টি গবাদি পশু কোরবানি হয়েছিল। আপনি জাস্ট এই যে শুধুমাত্র যে মানুষের যাওয়া ব্যাপারটা তো তা নাই, আরো কতগুলো সড়কের শৃঙ্খলা, একটা দুর্ঘটনা ঘটলে তার ব্যবস্থাগুলো, এই কাজে যারা জড়িত থাকে তারাও কিন্তু লক্ষ লক্ষ লোক, আইন শৃঙ্খলা বাহিনীর, প্রশাসনের নানা পর্যায়ে জনপ্রতিনিধি। আমরা কিন্তু সাধারণত যখন এই ঈদের মানুষের বাড়ি ফেরা, ঘরে ফেরা, ভোগান্তি এগুলো আলোচনা করি, এইটা আরেকটা এই যে নারীর টানে যাচ্ছে, আমার মনে হয় যে আস্তে আস্তে এগুলো হবে, জনপ্রতিনিধিদেরও উদ্যোগী হওয়া উচিত। এই যে গ্রামে যাচ্ছে, নিজের এলাকায় যাচ্ছে, প্রশাসনে, অন্য বিভিন্ন পেশায়, আইন শৃঙ্খলা বাহিনীতে, তাদের মধ্যে কিন্তু নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে কিছু কথা হয়। এই আলোচনাটা আরো সংগঠিত ভাবে এই 2 ঈদের উপলক্ষে এটা হতে পারে। তাতে কিন্তু নিজ নিজ এলাকার জন্য আইন শৃঙ্খলা, অর্থনৈতিক কর্মকাণ্ড, এই ধরনের বড় অনুষ্ঠানের ব্যবস্থাপনা, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। এবং বাংলাদেশকে কিন্তু স্মার্ট বাংলাদেশ হওয়ার এটাও একটা লক্ষ্য, যে আপনার গ্রামে কিংবা আপনার উপজেলায় যারা যাচ্ছে
সমাজের যেখানে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, সবাইকে নিজের এলাকা নিয়ে, দেশ নিয়ে দুইটা ভাবনাই কিন্তু একসঙ্গে করতে হবে। এবং এই ধরনের বড় অনুষ্ঠান ব্যবস্থাপনা আমরা কিন্তু, রেলটা এখন আর খুব বেশি আলোচনায় নাই, কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্যে চলে এসে যে রেল টিকিট, আগে যে আমরা এই 20-25 ঘন্টা পর্যন্ত আগে গিয়ে লাইন দিতে হতো, ইট কেনা বেচা হতো, সেই জায়গাটা থেকে কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির কত নীরব বিপ্লব এই রেলের জন্য সহজ হয়ে গেছে আর কি, বিপ্লব ঘটে গেছে প্রকৃত অর্থে। এই জায়গাগুলো আস্তে আস্তে আমার মনে হয় যে টিকিটেও হবে, এই বাসের টিকিটে। এবং পদ্মা সেতু তো প্রকৃতই এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি আবারও বলবো, যারা এই বিপুল আয়োজনে কোটি মানুষের বেশি যাবে, কোটির বেশি পশু কেনা বেচা এবং কোরবানি হবে, এবং এই বর্জ্য পরিচ্ছন্ন করা হবে, মানুষের এলাকায় এলাকায় নানান ধরনের কর্মসূচি ঈদের পরের কয়েকটি দিন হয়, এই ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখার জন্য যারা কাজ করেন, তাদের সবার জন্য ঈদের শুভেচ্ছা মতোই আগাম শুভেচ্ছা। অজয় দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, একটা প্রশ্ন আমার মাঝে উকি দেয়, কেউ কেউ আমাকে বলেছে যে আগে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা যারা ঢাকায় থাকতেন, তারা এই যোগাযোগ ব্যবস্থার নানান রকম বাধার কারণে তারা কিন্তু 2-3 বার 4 বারের বেশি তার গ্রামের বাড়িতে যেতে উৎসাহিত হতো না। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে এখন তো প্রতি সপ্তাহেই প্রায় মানুষ খুলনায় চলে যাচ্ছে, বরিশাল চলে যাচ্ছে, আবার 1-1.5 দিনের মাথায় আবার ফিরে আসছে। এটি কি চাপটি একটু কমিয়ে দেওয়ার একটি বিষয় হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে। আপনি তো খুলনা বরিশালের কথা বলেন, ঢাকা থেকে অনেক দূরে। ঢাকা থেকে আমার বাড়ি খুব কাছে ময়মনসিংহে, কিন্তু আমার যখন রওনা দিতাম 7-8 ঘন্টা লেগে যেত যেতে আবার আসার জন্য। সেই জন্য একটা বিড়ম্বনা, যে কষ্ট করে যাব আবার এখন খুবই হইতো। কিন্তু এখন আপনি যদি রওনা দেন, বিশেষ করে এখন যেহেতু চৌরাস্তা পর্যন্ত ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে, আমি এই গত কয়েকদিন আগে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একটা জায়গায় বক্তৃতা করতে গেলাম। আপনি বিশ্বাস করেন, সেখানে ওরা যখন আমাকে বলল যে এত 2 ঘন্টা লাগবে, আমি 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে যে পৌঁছে গেলাম। এখান থেকে, ঢাকা থেকে পৌঁছে গেলাম ত্রিশালের ভিতরে। তাহলে ত্রিশাল ময়মনসিংহ কাছাকাছি। ফলে আমি যখন ময়মনসিংহে যাই, আমি এখন 2 ঘন্টায় চলে যাচ্ছি। কি জন্য? আপনি দেখবেন যে ঢাকা ময়মনসিংহ সড়কের ভিতরে যেহেতু 4 লেন হচ্ছে, এর ভিতরে খুব সহজেই, আগে একটা জায়গা ছিল যে চৌরাস্তার ভিতরে, এখন সেই সমস্যার সমাধান হয়েছে। কারণ আপনি একেবারে ঢাকা শহর থেকে একটার পর ফ্লাইওভার পাচ্ছেন, আপনি চলে যেতে পারছেন। এই যে স্বস্তিটা হয়েছে, সেই স্বস্তিটার কারণে এটা, এবং শুধু যাদের এই সড়কের স্বস্তির কারণে হয়েছে না, একই সঙ্গে আমার আর্থিক অবস্থার যদি উন্নতি না হতো, সড়কে যতই স্বস্তি হোক না কেন, যে খরচটা আমার করতে হবে, তো কাজেই একই সঙ্গে আমার সেই আর্থিক সক্ষমতা হয়েছে যে না, আমি বারবার আমার বাড়ির কাছে যাব, আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে। এই যে সংযোগটা, এটা একই সঙ্গে যেরকম যোগাযোগ ব্যবস্থার একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন হয়ে গিয়েছে, এবং একই সঙ্গে আমার আর্থিক সক্ষমতা বেড়েছে বলেই আমি সেখানে যেতে পারছি। তবে আমি যে বলি যে আমার ভাই যারা এখানে দায়িত্ব পালন করছে সড়কের ভিতরে, এই যে আমি বললাম যে আমাদের আচরণটা আরেকটু পরিবর্তন হলে কিন্তু ওনারাও যেরকম স্বস্তিতে পারতেন, এবং আরো দ্রুততার সাথে হইতো। একেবারেই অপ্রয়োজনীয় ভাবে রাস্তার মাঝখানে দাঁড়াই যাচ্ছে যে গাড়িটা, তখন অন্যদেরকে গতি শ্লথ করে দিচ্ছে। কিন্তু আমি দেখছি ইভেন নেপালের মতো জায়গায় রাস্তার পাশে একটা আইল্যান্ডের মতো আছে, তার বাইরে কিন্তু কোনো গাড়ি দাঁড়াতে পারবে না। ফলে যে সোজা যেতে চাচ্ছে তাকে কোথাও দাঁড়াতে হবে না। আমাদের আশা করি যে এখন একদিকে যেরকম আমাদের পরিবেশ মানুষের মানসিকতা পরিবর্তন করে, ফলে সেরকম পরিবেশ যেহেতু আসছে, একসময় আমাদের মানসিকতা পরিবর্তন হবে। যে স্বস্তির জায়গাটি হয়েছে, এটি শুধু স্থায়ী হবে না, আমি মনে করি আরো উন্নত হবে, সেই বিশ্বাস আমি করি। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, এই যে গত ঈদে আমাদের কি কি ব্যত্যয় আপনার চোখে পড়েছে? আপনি এত কষ্ট করেছেন, আপনারা মানুষ সহযোগিতাও করেছে। এক সময় তো হাইওয়ের পুলিশের দায়িত্ব ছিল রাস্তার পাশে যে হাট বসতো, রাস্তার পাশে যে বাজার বসতো, এইটা নিয়েও একটা অস্বস্তির একটি কারণ ছিল। গত ঈদের যাত্রায় আপনি
ত্রুটি বিচ্যুতি এটা আপনারা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন। সেই জায়গা থেকে একটু বলেন যে কি উত্তরণের জন্য এখন আমরা প্রস্তুত হয়ে আছি, আপনার প্রস্তুতিটা কেমন? জি জি, আমাদের প্রস্তুতি বিশেষ করে আপনি যদি সাম্প্রতিক বছরগুলোর ঈদ দেখেন, গত বছরের ঈদ দুইটা বা এবছরেও দুইটা হতে যাচ্ছে, এগুলো দেখেন যে মানে আমি ক্রমান্বয়ে ঈদ উল ফিতরের যে যাত্রার জি জি যে জি এবং আমরা ফিরে আসা, প্রতি বছরের যে অভিজ্ঞতাটা আমরা মাঠ পর্যায়ে থেকে এই সড়ক শৃঙ্খলা সড়ক নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করতে যে বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে যেটা লক্ষ্য করছি যে আমরা এখন একটা ঈদ থেকে তার পরের ঈদটা আরো স্বস্তিদায়ক, আরো নিরাপদ এবং আরো স্বাচ্ছন্দ্যময় হচ্ছে। কারণ সড়কগুলো ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাচ্ছে, অনেক সড়কের কাজ চলছে। আবার আমাদের কিন্তু অনেক মহাসড়কে একসময় সার্ভিস রোড ছিল না, এখন সার্ভিস রোড সার্ভিস রোডগুলো হচ্ছে, সেই সুফলগুলো আমরা পাচ্ছি। এবং আমাদের প্রত্যেকবারই চ্যালেঞ্জ থাকে যে আমরা আগের ঈদটা আপনারাই প্রশংসা করেছেন মিডিয়া থেকে যে এটা স্বস্তিদায়ক ছিল, নিরাপদ ছিল, স্বাচ্ছন্দ্যময় ছিল। আমাদের চ্যালেঞ্জ থাকে যে ওটা থেকে এবছর আমরা আর একটু কিভাবে ভালো করতে পারি। কারণ একটা জিনিস তো ঠিক যে আমাদের রোডগুলোর সড়কগুলোর সারা বছর স্বাভাবিক সময়ে একটা ক্যাপাসিটি থাকে, আবার আমাদের যাত্রী বহনের জন্য যে পরিবহন ব্যবস্থা তারও একটা ক্যাপাসিটি থাকে। কিন্তু আমরা ঈদের সময় যেভাবে কোটি মানুষ একসাথে বেরোই, এটা কিন্তু একটা বিশেষ যাত্রা। পৃথিবীতে এরকম দেশ আর দুটি পাওয়া যাবে যেখানে হয়তো ইন্দোনেশিয়ার কথা, অসংখ্য, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান, জি জি, অসংখ্য মানুষ বেরিয়ে যায়। তো কিন্তু আমার ধারণা ঢাকা সবার উপরে। যে কারণে এই বিশেষ যাত্রাটাকে কিন্তু আমাদেরও বিশেষ ব্যবস্থা নিতে হয়, বিশেষভাবে সমন্বয় সাধন করতে হয়। আবার পাশাপাশি একটা কিন্তু আছে যে আপনি যেমন এখন যেমন কাল পরশু 2 দিন কিন্তু একটু গতিটা স্লো হবে, খুব স্বাভাবিক হবে। আমি এটাকে যানজট বা ব্যাপক বাধা মনে করি না। কারণ যখন আমি লাখ লাখ মানুষ একসাথে রাস্তার উপর চলে আসি তখন একটা সমাগম, একটা ভিড়, একটু গতিটা স্লো হবে। বিশেষ করে আপনার ঢাকার পার্শ্ববর্তী যে জায়গাগুলো আমরা গেটওয়ে বলছি, প্রবেশদ্বার বা বেরোনোর দ্বার, সেই জায়গাগুলো কিন্তু একটু হবে। আবার যেই ছড়িয়ে পড়ছে দূরে যায় কিন্তু আমাদের কম হচ্ছে। আবার রাস্তাগুলো এখন এত ভালো হয়েছে, সড়কগুলো এত ভালো হয়েছে, উন্নত হয়েছে, যেমন যেটা ডেডিকেটেড সার্ভিস লেন সহ যেগুলো এক্সপ্রেসওয়ে হয়েছে, যেমন বঙ্গবন্ধু সেতু বা উত্তরবঙ্গগামী যে যাত্রা সেটার কথাই বলি না কেন, আমরা খুব দ্রুত কিন্তু বঙ্গবন্ধু সেতুর কাছে চলে যাচ্ছি। কিন্তু সেতুর তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, সে একসাথে কত গাড়ি পার করতে পারে। তো সেই জায়গাটাতে কিন্তু আবার একটু স্লো হয়, একটু টেল হয়, সেইগুলো কিন্তু আমাদেরকে একটু সহনশীলতা। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা বিষয় আপনাকে একটু বলি যে আমাদের অনেক কাজ হয়েছে, কিন্তু আরো যে নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে বিশেষ করে সড়কের ক্ষেত্রে, যেমন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভাঙা বেনাপোল এক্সপ্রেসওয়ে, ঢাকা পূর্ব পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপুরা আশুলিয়া ড্যামরা এক্সপ্রেসওয়ে, এই কাজগুলো যখন দ্রুত শেষ হয়ে আসবে তখনকার সময়টা আমি ভাবছি কতটা স্বস্তিদায়ক হবে। সেটা আরো অনেক বেশি স্বস্তিদায়ক হবে। আমরা এবারে বিশেষ করে বলতে পারি যে আমরা হাই পুলিশের তরফ থেকে একটা প্রত্যেকবার একটু স্লোগান নিয়ে আমরা যেহেতু রাস্তায় থাকি, এবার আমরা বলছি স্বস্তি ও আনন্দময় ঈদ যাত্রা। আমি ঠিকই আপনি যে চিত্রটার কথা বলছেন, এগুলোর কাজ সম্পন্ন হলে পারে আমাদের সত্যিকারেরই একটা আনন্দময় ঈদ যাত্রা, ঈদের সাথে আনন্দ জড়িত। কিছুটা ভোগান্তি হয় এখনো, সেই ভোগান্তিটাও আমি আশা করি যে থাকবে না। আরেকটি শেষ কথাটা বলতে পারি, এই যে সড়ক দুর্ঘটনার একটা বিষয় ঈদের সময় আলোচনা হয়, বিশেষ করে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার সময় বেশ আলোচনা হয়। ওই সময় একটু ফাঁকা থাকে, মানুষ ধীরে ধীরে আসে, একটু ফাঁকা পায়, তখনও কিন্তু গতিটা বাড়ানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে, চালকদেরকেও এবং বিশেষ করে যারা যাত্রী সাধারণ আছেন তারাও। এবং আমরাও রাস্তায় কিন্তু কঠোর অবস্থানে থাকবো, যে কোনো ওভার স্পিডের ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিড গান রয়েছে, আমরা হাই পুলিশ থেকে তাদেরকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আরেকটি হলো যে একদম গ্রামে গ্রামে আমাদের জেলা শহরে উপজেলা শহরে সেইখানে কিন্তু আমাদের উঠতি বয়সের, যেটা গতবারও আপনি আলোচনা করেছিলেন, এই কথাটা বারবারই বলা দরকার, উঠতি বয়সের যুবক বা কিশোর বা এদেরকে কিন্তু একটা জয় ড্রাইভিং দেখা যায়। জেলা শহরে গেল, হ্যাঁ, যাওয়ার পরে সে ওখানে যে মোটরসাইকেল ড্রাইভিংটা দুইজন তিনজন নিয়ে সে হয়তো ভালো করে চালাতে পারে না, তার লাইসেন্স নেই, মাথায় হেলমেট নেই, 3-4 জনে বেরিয়ে পড়েছে, এরকম কিন্তু হরিষে বিষাদ ঘটছে এবং অসংখ্য প্রাণ ঝরে পড়ছে ঈদের সময়টা, বিশেষ করে ঈদের পরবর্তী সময়। এখানে শুধু পুলিশের আমাদের আইজিপি মহোদয় নির্দেশ দিয়েছেন আমরা কঠোর অবস্থানে থাকবো আইন প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু যে সচেতনতার দরকার সাধারণ মানুষের মধ্যে, অভিভাবকদের মধ্যে, বিশেষ করে আমাদের সমাজপতি যারা রয়েছেন
সামাজিক রাজনৈতিক নেতৃবর্গ রয়েছেন, সবাই মিলেই কিন্তু এই ধরনের যে বেপরোয়া চালানো এবং জীবন ঝরে পড়া, এটার ক্ষেত্রে সামাজিক প্রতিরোধও দরকার, একটা সচেতনতা তৈরি করা দরকার। তাহলে কিন্তু হয়তো দুর্ঘটনায় অনেক প্রাণহানি আমাদের কমে আসবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহাবুদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন এবং অজয় দাশগুপ্ত। দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের মঙ্গল কামনা করছি।